12 মাসে 13 পার্বণের দেশ বাংলাদেশ। আশ্বিন মাসের শেষ দিন এবং কার্তিকের প্রথম দিনকে ঘিরে ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে এমন পার্বণ প্রচলিত আছে, যার নাম আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। আজ আশ্বিন মাসের শেষ দিনের আগের দিন। এই দিন রাতে আমরা এভাবে করে অন্ন রান্না করি। সব ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে পবিত্র পাত্রে অন্ন রান্না করি। অন্ন রান্নার জন্য নিয়েছি কালিজিরা সুগন্ধি সরু চাল। চাল মাপার সময়ও একটু নিয়ম আছে, সেটা হলো জোড় সংখ্যা হবে না, বিজোড় সংখ্যায় চাল মেপে রান্না করতে হবে। আমি এক পাত্রে দেব 2 পট, আরেক পাত্রে দেব 2.5 পট। তাহলে জোড় সংখ্যা হলো 2 দুগুণে 4, আর সাথে আছে আরো আধা পট। এভাবে করে বিজোড় সংখ্যায় আমার মা, শাশুড়ি মা ওনারাও রান্না করতেন। আমিও এভাবে করে প্রতি বছর রান্না করি। তবে আমার বাবার বাড়িতে আশ্বিন মাসের শেষ দিন দুপুর বেলায় রান্না করে, আর আমার শ্বশুর বাড়িতে আশ্বিন মাসের শেষ দিনের আগের দিন রাতের বেলায় রান্না করে। যে কাঠি দিয়ে আমি অন্নটা নাড়ছি এটাও একেবারে পবিত্র, কোনো সময় আমি উচ্ছিষ্ট ছোঁয়াই নাই। শুধু ভিনেগার তৈরিতে ব্যবহার করি, আর এই আশ্বিনের অন্ন রান্নার সময় এই কাঠি ব্যবহার করি। আগের দিনে এই অন্ন রান্নার সময় জ্বালানি হিসাবে পাটকাঠি ব্যবহার হতো, আবার পাটকাঠি দিয়ে নাড়ানো হতো। খুবই যত্ন সহকারে পবিত্র পাত্রে এই অন্ন রান্না করতে হয়। আমিও তাই করছি। আর অন্ন রান্নার সময় কথা বলা যাবে না, তো আমি তখন কথা বলি নাই। আবার অন্নটা টিপে দেখাও যাবে না সিদ্ধ হয়েছে কিনা, ওটা আন্দাজ মতোই নামাতে হবে। তো আমি একটু শুকনো করে অন্নটা রান্না করছি, যেন কয়েকদিন ভালো থাকে তার জন্য। এভাবে করে শুকনো করে রান্না করলে অন্নটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এক পাতিল অন্ন রান্না হয়ে গেছে, জায়গাটা রেডি করে যাচ্ছি। কলা পাতা পরিষ্কার করে ধুয়ে বিছিয়ে দিয়েছি। তো এখানে নিচে একটা কলা পাতা দিয়েছি, আবার কলা পাতায় পাতিলগুলো ঢেকে রাখবো। তার জন্য আরো 2টা কলা পাতা নিয়েছি। আসলে এই অন্ন রান্নার নিয়ম হলো নতুন মাটির পাতিলে। তো আমি এখানে মাটির পাতিলের পরিবর্তে অ্যালুমিনিয়ামের নতুন পাতিল নিয়েছি। অ্যালুমিনিয়াম বা মাটির পাতিল যেটাই হোক, এই পাতিলগুলো রাখা হয় খড়ের বিড়ার উপরে। নতুন ভাবে আমরা সবাই খড়ের বিড়া বানাতাম বাড়িতে থাকতে। এখানে তো খড়ের বিড়া কোথায় পাবো, তার জন্য আমি কলা পাতার উপর রাখছি। ভুল ত্রুটি অশ্বিনী কুমারদ্বয় ক্ষমা করে দেবেন, কারণ আমি অপারক। পাটকাঠি, খড় এখানে পাওয়া যায় না, কোথায় পাবো? বাড়িতে গেলে হয়তোবা ওটা আনা হতো, কিন্তু ইতিমধ্যে বাড়িতেও যাই নাই। বাড়িতে আমরা অন্যের পাতিলগুলো সুপারির খোল দিয়ে ধরি, তো এখানে তো সেটাও পাওয়া যাবে না। তাই অশ্বিনী কুমারদ্বয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পাতাটাকে এভাবে মুড়িয়ে দিচ্ছি, জায়গাও কম, তাই এভাবে রাখছি। কারণ এই পাতিলগুলো রাখতে হবে উত্তর বা পূর্বমুখী। তো আমি পূর্বমুখী হয়ে রাখছি, যেহেতু আমার ঠাকুরের সিংহাসন পূর্বমুখী, তার জন্য আমি ওভাবেই রাখছি। একটু আলাদা করে রেখেছি, যেন একটার সাথে একটা ছোঁয়া না যায়। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। ওই অন্নটা কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ আমার একাদশী। সারাদিন উপবাস থেকে অনেক অনেক কাজ করেছি। ঠাকুরের আশীর্বাদে কোনো ক্লান্তি লাগছে না, এখনো কোনো ক্লান্তি লাগছে না। সন্ধ্যা পার হয়ে অনেক সময় হয়ে গেছে। এখন আমি সামান্য একটু হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে সাগুটা সিদ্ধ করে নিচ্ছি, সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। সামান্য লবণ, কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে মাখিয়ে নেব। এইটুকু খাবার হলেই যথেষ্ট হবে। আজ সকাল থেকে এই পর্যন্ত কোনো জায়গায় একবারও বসি নাই, অনেক কাজ করেছি। আপনারা দেখলে বা জানলে অবাক হয়ে যাবেন।
কি কি কাজ করেছি শুনুন। সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে আমাদের সোফার পুরাতন ফোমগুলোর কভারগুলো খুলে গরম জলের সাথে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ভিজিয়ে রেখেছি। এরপরে ওদের বাপ বেটার জন্য রান্না করেছি। আজ শুক্রবার, তো রান্না বান্না তো করতেই হবে, একটু দেরি করেই রান্না করেছি। ঘরের কাজগুলো একটু সামলিয়ে নিয়ে তারপরে রান্না বান্না করেছি। ওদেরকে খাবার দিয়ে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিয়ে স্নান করেছি। স্নান করার সময় ওই কভারগুলো ধুয়ে দিয়েছি। 10টা কভার ধুয়ে দেওয়া এত সহজ ব্যাপার নয়, ওগুলি অনেক ভারী ভারী। তারপরে স্নান করে পূজা আহ্নিক সেরে এরপর আর বসে থাকি নাই। আশ্বিনের ব্রতের অন্ন রান্না করেছি। তারপরেই ধূপ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা পূজা সমাপন করে এরপরেই একাদশীর আহার তৈরি করতে আসলাম। একদিকে আলু সিদ্ধ বসিয়েছি, আরেকদিকে সাবুটা শুধু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। সারাদিন পর এইমাত্র 2 গ্লাস জল খেয়েছি। জল খেয়ে অল্প কিছুক্ষণ বসেছিলাম, প্রায় 10 মিনিটের মতো। তারপরে আমার একাদশীর আহারটা বেড়ে আনলাম। এখন এটা তৃপ্তিমতো খাবো আশা করি। সন্ধ্যার সময় পূজা দিয়ে শুধু তুলসী পত্রটা মুখে দিয়েছিলাম, আর কিছুই নয়। খুবই ভালো লাগছে, কিন্তু প্রচুর গরম। সন্ধ্যা পার হয়ে 6:45 বাজে। এখন তো সন্ধ্যা হয় 6টার আগেই মনে হয় সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যা পার হয়ে এখন অনেক সময় হয়ে গেছে। কোনো সমস্যা হচ্ছে না, কোনো সমস্যা লাগছেও না আমার কাছে। কেউ বাসায় নাই, উনি গিয়েছেন হাঁটতে। সন্ধ্যার পরে উনি ঘন্টা খানেকের মতো হেঁটে আসেন। আর পাশেই একজন পরিচিত ভদ্রলোক আছেন, ওনার সাথে একটু গল্প সল্প করে আসেন। পাশেই ওনার দোকান আছে, দোকানে বসে গল্প করেন। তারপরেই 8টা 8:30টার দিকে বাসায় ফিরবেন। এই সুযোগে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে এবং রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে রাতের কাজ সমাপন করে নেব। তারপরে আর কোনো কাজ থাকবে না। এরপরে আমি মোবাইলটা হাতে নিয়ে বসবো। সারাদিনের ভিডিও দেখে আপনারা কে কি কমেন্টস করছেন দেখব এবং মনের মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। এখন রাত 10টা বাজে। এখানে কিছু আচার অনুষ্ঠান আছে, এগুলি সমাপন করে তারপরেই ঘুমাবো। আশ্বিনের এই ব্রত কথা নিয়ে একজন একটা সুন্দর পোস্ট করেছিলেন, ওখান থেকে জানলাম সনাতনী ইতিহাস মতে স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয় সূর্যদেব সংজ্ঞার পুত্র। অভিশাপগ্রস্ত সংজ্ঞা জগৎজননী পার্বতীর কাছে নিজের দুর্দশা থেকে মুক্তি চাইলে পার্বতী এক মুষ্টি চাল দিয়ে তাকে বলেছিলেন, আশ্বিন মাসের শেষ তারিখ পূর্বরাত্রে শেষ দিবস রেখে এই চাল ভক্তিপূর্বক রন্ধন শেষে মহাদেবের অর্চনা করতে হবে এবং কার্তিক মাসের প্রথম দিবসে সেই অন্ন ভক্ষণে মনস্কামনা পূর্ণ হবে। সে নিয়ম মেনে রোগ ও অভিশাপ থেকে মুক্ত হয়েছিলেন দেবী সংজ্ঞা। মহাভারতের আদি পর্বে দেব চিকিৎসক হিসাবে অশ্বিনী কুমারদ্বয়ের ভূমিকার কথা জানা যায়। পঞ্জিকা মতে মানে আশ্বিন মাসের শেষ দিনের পূর্বরাতে এই অন্ন রান্না করেছি। এখন পাতিলের মুখটা কলা পাতা দিয়ে ঢেকে সুন্দর মতো বেঁধে দেব। এটা পাট দিয়ে বাঁধা হয়, তো আমি তো পাট পাচ্ছি না, তাই নতুন একটা সুতলি দিয়ে সুন্দর মতো বেঁধে দিচ্ছি। আমার মা শাশুড়ি মা বলতেন, পাতিলের মুখ যতক্ষণে না খোলা হবে ততক্ষণ পর্যন্ত কিছুই মুখে দিতে পারবে না, যে উপবাস থাকবে সে। পাতিলের মুখটা বেঁধে দেওয়ার আগেই একটু জল খেয়েছিলাম, আর কিছুই মুখে দেব না। কাল কতক্ষণে পূজা দেব সেই পর্যন্ত একেবারেই নির্জলা উপবাস থাকব। পাতিলের মুখ খোলা হবে, পূজা হবে, তারপরে সেই প্রসাদ পাবো। পরদিন মানে কার্তিক মাসের প্রথম দিন, আগামী পরশু দিন সকালবেলায় সবাই স্নান করে আবারও পূজা দিয়ে তারপরে আমরা সবাই মিলে শুদ্ধ মনে এই ব্রতের অন্ন গুড় নারিকেল মাখিয়ে প্রসাদ পাবো।
আর মনে মনে ঠাকুরের কাছে সবাই আশীর্বাদ প্রার্থনা করব, যে যার মনোবাঞ্ছা মতো। আশ্বিনে রান্দে কার্তিকে খায়, যে বর মাগে সেই বর পায়। এই নিয়মটা ছোটবেলা থেকে দেখে আসছি। আমার মা, শাশুড়ি মা থেকে সবাই, আমাদের ওদিকে সবাই করে, এখনো করে, আজীবন করবে। আমিও যতদিন বেঁচে থাকবো আমিও করে যাব। আমার ছেলে মেয়েদেরকে এই প্রথাটা শিখিয়ে যাচ্ছি, ওরা যেন এইভাবে করে। আশ্বিনে রান্দে কার্তিকে খায়, এই ব্রতের ভাত রান্না করে মহাদেবের কাছে রোগ মুক্তি এবং দুঃখ দুর্দশা থেকে মুক্তির জন্য প্রার্থনা করে প্রতি বছর। আর এই অমৃতসম প্রসাদ যেন পায়। আশীর্বাদ করে যাব ছেলে মেয়েদেরকে, ওরা যেন এই পরম্পরাটা ধরে রাখে আজীবন। তাদের সন্তানেরাও মা বাবা থেকে দেখে এই জিনিসটা ধরে রাখবে। আমরা সকল সনাতনীরা আজও এইসব দেবচিকিৎসা বিশ্বাস করি। একটা প্রবাদও আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর, বা বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এটাই হলো শেষ কথা। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি আগামীকাল দুপুরে পবিত্রতার সাথে উপবাস থেকে মহাদেবের পূজা বা অশ্বিনী কুমার দ্বয়ের পূজা করব। আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা ওই ভিডিওটি দেখবেন প্লিজ। আপনাদের জন্য ভিডিওটি ধারণ করে রাখবো। আমার যেটুকু সাধ্য, আমি যেটুকু জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।